টপিক হচ্ছে লাসাতেলিয়ার নীতি। লাসাতেলিয়া হচ্ছে একজন বিজ্ঞানী এবং তার একটা নীতি আছে, হচ্ছে এই নীতিটা আমরা ভালো করে আজকে শিখবো। এবং এই নীতিটা শেখার আগে আমাদের যেটা শিখতে হবে সেটা হচ্ছে উভমুখী বিক্রিয়া উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থা। ঠিক আছে? সো উভমুখী বিক্রিয়াটা কি? উভমুখী বিক্রিয়া হচ্ছে যে বিক্রিয়ায় বিক্রিয়ক থেকে উৎপাদ উৎপন্ন হয়, ঠিক আছে, এবং একই সাথে উৎপাদ থেকে বিক্রিয়ক উৎপন্ন হয়। ঠিক আছে? এই জিনিসটা ভালো করে বোঝার জন্য আমরা একটা এক্সাম্পল দেখবো। ধরো তোমার নাইট্রোজেন আর হচ্ছে হাইড্রোজেন, ঠিক আছে, নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করে তোমার অ্যামোনিয়া উৎপাদন করে। ঠিক আছে? নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করে উৎপন্ন করে হচ্ছে তোমার অ্যামোনিয়া। এবং এটা সমতা করলে এখানে 3টা হাইড্রোজেন হবে আর 2টা অ্যামোনিয়া হবে। যাই হোক, তো কথা হচ্ছে কি, দেখো, তুমি যখন এই নাইট্রোজেন আর অ্যামোনিয়াকে বিক্রিয়া করাবা, তোমার যে বিক্রিয়া পাত্র বা তুমি যেখানে বিক্রিয়া করাবা সেখানে অবশ্যই তুমি চাইলেই এই একটা নাইট্রোজেন অণু আর 3টা হাইড্রোজেন অণু নিয়ে আসতে পারবে না। তোমাকে অবশ্যই এখানে ধরো 1 গ্রাম বা 2 গ্রাম বা 3 গ্রাম, একদম খুব কম পরিমাণ হইলেও ওটার মধ্যে কিন্তু অণুর সংখ্যা অনেক। ঠিক আছে? কারণ আমরা জানি যে আহ মোল সংখ্যার হিসাব তোমরা পড়ছো, যারা তোমরা অধ্যায় 6 পড়ছো, তোমরা জানো যে একদম কম পরিমাণ হইলেও ওর মধ্যে কিন্তু অণু থাকে অনেক বেশি, কোটি কোটি অণু থাকে। ঠিক আছে? তো আমরা যখন এইভাবে নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করাবো, তখন ওই বিক্রিয়া পাত্রে কিন্তু এরকম নাইট্রোজেন আর হাইড্রোজেন অণু কিন্তু কোটি কোটি থাকবে, কোটি কোটি নাইট্রোজেন আর হাইড্রোজেন অণু থাকবে। তো তোমার কি মনে হয় যে এটা এরকম কোনো ম্যাজিক যে একদম মুহূর্তের মধ্যে কোটি কোটি নাইট্রোজেন আর কোটি কোটি হাইড্রোজেন বিক্রিয়া করে কোটি কোটি অ্যামোনিয়া উৎপাদন করবে? না, এটার জন্য একটু টাইম লাগে। ঠিক আছে? তোমার মুহূর্তের মধ্যেই একদম পুরা যতগুলা নাইট্রোজেন আছে যতগুলো হাইড্রোজেন আছে এটা বিক্রিয়া করে সম্পূর্ণরূপে অ্যামোনিয়া বানায় ফেলে না। ঠিক আছে? তোমার একটা নির্দিষ্ট টাইম লাগে বা বিক্রিয়ার গতিবেগের উপরে এই জিনিসটা ডিপেন্ড করে। ঠিক আছে? সো দেখো, বিষয়টা এরকম যে ধরো ওইখানে আহ কিছু অংশ নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করে কিছু পরিমাণে অ্যামোনিয়া উৎপাদন করতেছে। হ্যাঁ, এখন দেখো বিষয়টা হচ্ছে কি, তোমার একটা মুহূর্তে নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া বানাচ্ছে। আর যখন অ্যামোনিয়া উৎপাদন হচ্ছে আর বিক্রিয়া পাত্রে কিন্তু তখন নাইট্রোজেনও আছে হাইড্রোজেনও আছে এবং অ্যামোনিয়াও আছে। বুঝতে পারছো? যখন তোমার বিক্রিয়া পাত্রে একই সাথে এই যে বিক্রিয়ক উৎপাদ, সরি, এই নাইট্রোজেন আর হাইড্রোজেন হচ্ছে বিক্রিয়ক আর অ্যামোনিয়া হচ্ছে উৎপাদ। যখন তোমার বিক্রিয়া পাত্রে একই সাথে বিক্রিয়কও থাকতেছে আবার উৎপাদও থাকতেছে, তখন কি হয়, যেগুলো উভমুখী বিক্রিয়া সেই উভমুখী বিক্রিয়ায় কি করে, এই উৎপাদ থেকে আবার উল্টা বিক্রিয়া করার মাধ্যমে বিক্রিয়ক উৎপন্ন হয়। যেমন ধরো তোমার এই যে অ্যামোনিয়া, অ্যামোনিয়া কি করে, বিয়োজিত হয়, বিয়োজিত হয়ে সেই নাইট্রোজেন আর হাইড্রোজেন উৎপাদন করে। তো দেখো কাহিনী কি, কাহিনী হচ্ছে তুমি এই বিক্রিয়ার ক্ষেত্রে কি করছিলা, প্রথমে নাইট্রোজেন আর হাইড্রোজেন নিছিলা, এই নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া বানাইছিল, ঠিক না? কিন্তু যখন তোমার নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন করা শুরু করলো, তখন অ্যামোনিয়া আবার কি করতেছে, উল্টা বিক্রিয়া করে সেই নাইট্রোজেন আর হাইড্রোজেন বানায় ফেলতেছে। তো এটা কিন্তু রিভার্স রিয়াকশন, ঠিক আছে, বা উল্টা বিক্রিয়া। তো এই উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে এই জিনিসটাই হয় যে বিক্রিয়ক থেকে উৎপাদ উৎপন্ন হয়, আবার যখন উৎপাদ উৎপন্ন হওয়া শুরু করে তখন উৎপাদ থেকে আবার ওই বিক্রিয়া উল্টা বিক্রিয়ার মাধ্যমে বিক্রিয়ক উৎপাদন হওয়া শুরু করে। ঠিক আছে? তো উভমুখী বিক্রিয়া এই জিনিসটাই হয় যে একই সাথে একই মুহূর্তে ধরো ধরো এখানে তোমার আহ 5 কোটি নাইট্রোজেন অণু ছিল আর 15 কোটি হাইড্রোজেন অণু ছিল। তার মধ্যে ধরো 1 কোটি নাইট্রোজেন অণু আর 3 কোটি হাইড্রোজেন অণু বিক্রিয়া করে 2 কোটি অ্যামোনিয়া অণু বানাইছে। তো আরো কিন্তু নাইট্রোজেন অণু আছে 4 কোটি আর হাইড্রোজেন অণু আছে তোমার 10 কোটি। ঠিক আছে? এবং ওইখানে কিন্তু ওই 1 কোটি নাইট্রোজেন আর 3 কোটি হাইড্রোজেন মিলে 2 কোটি কি বানাইছে, অ্যামোনিয়া বানাইছে। তো যখনই তোমার অ্যামোনিয়া উৎপাদন হওয়া শুরু হয়ে গেছে তখন অ্যামোনিয়া কি করবে, উৎপন্ন হওয়ার পরপরই সে আবার চাবে যে এই উল্টা বিক্রিয়া করে নাইট্রোজেন আর হাইড্রোজেন বানাইতে। তো তখনই ওইখানে একই সাথে এই যে দেখো এখানে যে আবার তোমার 4 কোটি নাইট্রোজেন আছে, ওরা কিন্তু থেমে থাকবে না, ওরাও চাবে কি এই নাইট্রোজেন আর হাইড্রোজেন আমি বিক্রিয়া শুনতে করে। পাচ্ছি। আচ্ছা, আবার বলতেছি, তোমরা কতটুকু বুঝছো আমাকে এটা আগে বলো, নাকি একটুও বুঝো নাই? নেটওয়ার্ক ভালো না আমি জানি। আচ্ছা, কতটুকু বুঝছো একজন বলো। আচ্ছা, দেখো, তো আমরা আমাদের যে টপিকটা আজকে সেটা হচ্ছে লাসাতেলিয়ার নীতি। তো লাসাতেলিয়ার নীতি বোঝার জন্য আমাদের প্রথমে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে উভমুখী বিক্রিয়া কি।
ঠিক আছে? সো আমাদের ভালো করে এই উহমুখী বিক্রিয়ার কনসেপ্টটা আগে ভালো ক্লিয়ার থাকতে হবে। ঠিক আছে? তো সহজ কথা কি, মানে এই জিনিসগুলোর সংজ্ঞা আছে না, খুবই সহজ। মানে উহমুখী বিক্রিয়ার সংজ্ঞা যদি আমি তোমাকে পড়াই, খুবই সহজ। বাট তুমি যদি ইন ডেপথ মানে অনেক ডিটেইলসে বুঝতে যাও, তাহলে দেখবা এটার মধ্যে অনেক কাহিনী আছে। যেমন আমি যদি তোমাকে এখন বুঝাই উহমুখী বিক্রিয়াটা অ্যাকচুয়ালি কিরকম। ধরো আমি একটা এক্সাম্পল নিলাম, নাইট্রোজেন গ্যাস আর হচ্ছে হাইড্রোজেন গ্যাস। তুমি কি করতে চাচ্ছ? তুমি এই নাইট্রোজেন গ্যাস আর হাইড্রোজেন গ্যাসকে বিক্রিয়া করতে চাচ্ছ। বলো তো আমি নাইট্রোজেন গ্যাস। বুঝি না। ও আচ্ছা, একই সমস্যা। আচ্ছা, আমি বুঝতেছি না আজকে এত সমস্যা হচ্ছে কেন। নেটের স্পিড তো ভালোই, কিন্তু ক্লাস। আচ্ছা, আচ্ছা, তাহলে আমি আবার বলতেছি, সমস্যা নাই। যারা বুঝো নাই, আমরা বেশিক্ষণ তো পড়ি নাই। দেখো, বলতেছি কি যে আমাদের লাসাতেলিয়ার নীতি বুঝতে হলে আমাদেরকে অবশ্যই উহমুখী বিক্রিয়ার কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। আর উহমুখী বিক্রিয়ার কনসেপ্টটা কি সেটা আমরা এখন দেখব। উহমুখী বিক্রিয়া, আগে আগে আমরা একটা বিক্রিয়া নিয়ে নিই, যে বিক্রিয়াটা হচ্ছে উহমুখী। সো একটা বিক্রিয়া হচ্ছে এরকম যে নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপাদন হয়। ঠিক আছে? নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করে উৎপাদন করে হচ্ছে অ্যামোনিয়া। তো এই বিক্রিয়াটা হচ্ছে উহমুখী। সো কিভাবে এটা উহমুখী বা এখানে আসলে কি হচ্ছে সেটা আমরা দেখব। ধরো তুমি এখানে নাইট্রোজেন গ্যাস নিছো, নিছো ধরো 5 গ্রাম, অনেক কম অ্যামাউন্টে নিছো। 5 গ্রাম নাইট্রোজেন নিছো আর হাইড্রোজেন নিছো ধরো তুমি 10 গ্রাম। ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে কি, তোমার কাছে মনে হইতে পারে যে স্যার 5 গ্রাম আর কতটুক, 10 গ্রাম আর কতটুক, এটা তো একটুখানি, ঠিক না? তো কথা হচ্ছে যে এই যে তুমি একটুখানেকই নিছো, একটুখানেকের মধ্যে কয়টা নাইট্রোজেন পরমাণু আছে বা কয়টা নাইট্রোজেন অণু আছে আর হাইড্রোজেন অণু কয়টা আছে, এটা কি তুমি জানো? যারা ক্লাস 10-এ পড়ো তারা অবশ্যই জানো যে মোল সংখ্যা বলতে একটা কথা আছে, ঠিক না? যে ধরো এই যে নাইট্রোজেন, নাইট্রোজেন কি একটা অণু। নাইট্রোজেনের আণবিক ভর কত? একটা নাইট্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে তোমার 14। আর এখানে নাইট্রোজেন কয়টা? দুইটা। 14 দুগুণা কত হয়? 28। ঠিক আছে? সো তুমি যদি 28 গ্রাম নাইট্রোজেন নাও, তা 28 গ্রাম নাইট্রোজেন মানে কয়টা অণু থাকবে সেখানে? অ্যাভোগাড্রো সংখ্যক, মানে 6.02 ইন্টু 10^23 টি নাইট্রোজেন অণু থাকবে, ঠিক না? তো দেখো 28 গ্রাম কিন্তু অনেক কম, আর 5 গ্রাম তার চেয়েও কম। বাট তুমি দেখো 5 গ্রামেও কিন্তু আহ খুব কম থাকবে না, ধরো 10^22 সামথিং হবে। তো এটা কিন্তু অনেক বড় একটা সংখ্যা। ঠিক আছে? কোটি না, কোটি 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 টাইপের। ঠিক আছে? তো তুমি যদি 1 গ্রামও নাও বা 0.01 গ্রামও নাও, তাও কিন্তু এটা কোটি 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 অণু। বুঝতে পারতেছো বিষয়টা? তোমরা যারা অধ্যায় 6 পড়ছো তারা কিন্তু ভালো করেই জানো এই হিসাবগুলা কি। ঠিক আছে? মোল সংখ্যার হিসাব। তো বিষয়টা হচ্ছে কি, আমরা যখন বিক্রিয়া করব, আমরা ক্লাস 8 পর্যন্ত বিক্রিয়াগুলোকে কিরকম জানতাম বলতো? বা অনেকে 9-10 এমনই ভাবে যে আসলে এরকম এন এর মতো দেখতে কিছু আছে, ওই N2 আর এরকম H2 এর মতো মতো দেখতে কিছু আছে, যারা বিক্রিয়া করে নতুন একটা কিছু উৎপাদন করে যেটার নাম হচ্ছে NH3। আচ্ছা, অন্যদের কি আটকা যায়? অন্যদের? আচ্ছা। ও আচ্ছা, দেখো, তো এই হচ্ছে তোমার নাইট্রোজেন আর হাইড্রোজেন। ঠিক আছে? তো দেখো, নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করে তোমার উৎপাদন করতেছে হচ্ছে অ্যামোনিয়া। ঠিক আছে? সো দেখো, এই নাইট্রোজেন আর হাইড্রোজেন যদি বিক্রিয়া করে তোমার অ্যামোনিয়া উৎপাদন করে, আর জিনিসটা যদি এমন হইতো যে তুমি যতগুলা নাইট্রোজেন নিছো আর যতটুকু হাইড্রোজেন নিছো, ওরা বিক্রিয়া করে উৎপাদন করতেছে হচ্ছে অ্যামোনিয়া। তো বিষয়টা হচ্ছে কি, তুমি ধরো এখানে 5 গ্রাম নাইট্রোজেন নিছো আর এখানে তুমি ধরো 10 গ্রাম হাইড্রোজেন নিছো। তো যদি এই পুরাটা মানে 5 গ্রাম নাইট্রোজেনের পুরাটা আর 10 গ্রামের যে হাইড্রোজেন, এই পুরাটা যদি বিক্রিয়া করে তোমার কিছু পরিমাণ অ্যামোনিয়া উৎপাদন করতো, তখন তুমি সেটাকে বলতে হচ্ছে একমুখী বিক্রিয়া। মানে সম্পূর্ণ নাইট্রোজেন আর সম্পূর্ণ হাইড্রোজেন বিক্রিয়া করে পুরাটাই অ্যামোনিয়া বানায় ফেলছে। ঠিক আছে? কিন্তু এখানে কিন্তু জিনিসটা হয় না, কারণ এই বিক্রিয়াটা হচ্ছে তোমার উহমুখী বিক্রিয়া। এখানে হয় কি, ধরো কিছু পরিমাণে নাইট্রোজেন আর কিছু পরিমাণে হাইড্রোজেন বিক্রিয়া করে উৎপাদন করে তোমার অ্যামোনিয়া। ঠিক আছে? তো তখন হয় কি, ধরো 0.01 গ্রাম নাইট্রোজেন বিক্রিয়া করলো আর 0.05 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করলো। তো বিক্রিয়া করার পর দেখো ওখানে কিন্তু আরো নাইট্রোজেন বাকি আছে, আরো হাইড্রোজেন বাকি আছে। ঠিক আছে? আর কিছু পরিমাণে অ্যামোনিয়া উৎপাদন হয়েছে। বুঝতে পারছো? And কথা হচ্ছে যে তোমার যখনই এই অ্যামোনিয়া উৎপাদন শুরু হয়ে গেল, তখন কি হয়, এই অ্যামোনিয়াটা উল্টা বিক্রিয়া করে তোমার নাইট্রোজেন আর হাইড্রোজেন উৎপাদন করে।
ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে কি, দেখো আমার বিক্রিয়াটা ছিল হইতেছে নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করে বানাবে অ্যামোনিয়া। কিন্তু এখানে এই নাইট্রোজেন আর হাইড্রোজেন কিছুক্ষণ বিক্রিয়া করার ফলে কিছুক্ষণ পরে যখন তোমার অ্যামোনিয়া উৎপাদন হওয়া শুরু হয়েছে এবং যত বেশি অ্যামোনিয়া উৎপাদন হবে, অ্যামোনিয়া কি করবে, উল্টা বিক্রিয়া করে তোমার আবার সেই নাইট্রোজেন আর হাইড্রোজেন বানায় ফেলবে। তো যার কারণে হচ্ছে কি, তোমার এই বিক্রিয়াটা দুই রকম হয়ে যাচ্ছে। একই সাথে তোমার নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া বানাইতেছে, আবার অ্যামোনিয়া বিক্রিয়া করে নাইট্রোজেন আর হাইড্রোজেন বানাইতেছে। সো ওখানে কি হয়, ধরো এখানে তো কোটি 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 অণু আছে, ঠিক আছে? তো এর মধ্যে ধরো মনে করো কয়েক কোটি অণু, নাইট্রোজেন আর হাইড্রোজেন অণু, ওরা বানাচ্ছে অ্যামোনিয়া। আর যেই অ্যামোনিয়া গুলো আগে উৎপাদন হয়ে গেছে, ওই অ্যামোনিয়া গুলো আবার বিক্রিয়া করে তোমার নাইট্রোজেন আর হাইড্রোজেন বানাচ্ছে। তো এখানে কিন্তু একই সাথে নাইট্রোজেন, হাইড্রোজেন আর অ্যামোনিয়া তিনটাই কিন্তু তোমার বিক্রিয়া করতেছে একই সাথে। মানে একই সাথে নাইট্রোজেন হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া বানাচ্ছে, আর অ্যামোনিয়া বিক্রিয়া করে নাইট্রোজেন আর হাইড্রোজেন বানাচ্ছে। সো এই জন্য এই বিক্রিয়াটার দুইটা দিক আছে। একটা হচ্ছে নাইট্রোজেন আর হাইড্রোজেন থেকে অ্যামোনিয়া, মানে সম্মুখমুখী বিক্রিয়া বলে এটাকে, কারণ আমরা শুরু করছি নাইট্রোজেন আর হাইড্রোজেন নিয়ে। সো নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করে বানাচ্ছে কি অ্যামোনিয়া। তো এটাকে বলে তোমার সম্মুখমুখী বিক্রিয়া। আর এই যে অ্যামোনিয়া, এই অ্যামোনিয়া কি করতেছে, আবার বিয়োজিত হয়ে নাইট্রোজেন আর হাইড্রোজেন বানায় ফেলতেছে। তো ওইটা হচ্ছে রিভার্স রিঅ্যাকশন, বা আমরা যেটা চাইছিলাম, বা আমাদের নাইট্রোজেন থেকে আর হাইড্রোজেন থেকে উৎপাদন হচ্ছে অ্যামোনিয়া, আর এখানে কি হচ্ছে, উল্টাটা হইতেছে, যে অ্যামোনিয়া থেকে নাইট্রোজেন আর হাইড্রোজেন হইতেছে, ঠিক আছে? তো এই জন্য ওই বিক্রিয়াটা বলতেছি আমরা পশ্চাৎমুখী বিক্রিয়া, ঠিক আছে? তো দেখো এই বিক্রিয়াটাতে কি হচ্ছে, একই সাথে মানে একই সময়ে নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া বানাচ্ছে, আর অ্যামোনিয়া থেকে নাইট্রোজেন আর হাইড্রোজেন বানাচ্ছে। তো যেহেতু এখানে একই সাথে দুইটা বিক্রিয়া হইতেছে, তাই এটাকে বলা হয় হচ্ছে উভমুখী বিক্রিয়া। তো এটা হচ্ছে তোমার উভমুখী বিক্রিয়ার মেইন কনসেপ্ট, ঠিক আছে? যে একই সাথে এখানে দুইটা বিক্রিয়া হয়, সম্মুখমুখী বিক্রিয়া হয় আর পশ্চাৎমুখী বিক্রিয়া হয়। আর সম্মুখমুখী বিক্রিয়া কি, আমরা প্রথমে যে বিক্রিয়াটা নিয়ে শুরু করছিলাম, ঠিক আছে? যেমন আমাদের এখানে শুরু করছিলাম আমরা নাইট্রোজেন আর হাইড্রোজেন নিয়ে। এখানে কিন্তু প্রথমে অ্যামোনিয়া ছিল না, আমরা প্রথমে নিছি হচ্ছে নাইট্রোজেন আর হাইড্রোজেন। তো এই নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করে কি বানাচ্ছে, অ্যামোনিয়া। তো এটা হচ্ছে আমাদের শুরুর বিক্রিয়া, এই জন্য এটাকে আমি বলতেছি সম্মুখমুখী বিক্রিয়া। আর অ্যামোনিয়া উৎপাদন করার পরে অ্যামোনিয়া থেকে যে নাইট্রোজেন আর হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে, এটা কিন্তু রিভার্স রিঅ্যাকশন বা উল্টা রিঅ্যাকশন, যার কারণে ওটাকে আমরা বলতেছি কি পশ্চাৎমুখী বিক্রিয়া, ঠিক আছে? সো যে বিক্রিয়া এই সম্মুখমুখী বিক্রিয়া আর পশ্চাৎমুখী বিক্রিয়া একই সাথে হচ্ছে, তাকে বলতেছি আমরা উভমুখী বিক্রিয়া, ঠিক আছে? তো এই ছিল তোমার উভমুখী বিক্রিয়ার কনসেপ্ট। উভমুখী বিক্রিয়া, এখানে কি হবে, নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া বানাবে, ঠিক আছে? আর একই সাথে এই অ্যামোনিয়া আবার বিয়োজিত হয়ে নাইট্রোজেন বানাবে আর হচ্ছে হাইড্রোজেন বানাবে। তো দেখো এখানে কিন্তু একই সাথে দুইটা বিক্রিয়া হচ্ছে। So আমরা জানি যে যেহেতু এটা উভমুখী বিক্রিয়া, তাই কি করা হয়, এই দুইটা বিক্রিয়া আলাদা আলাদা করে না লিখে দুইটা বিক্রিয়াকে একসাথে লেখা হয়, এবং একসাথে লিখে কি করা হয়, একসাথে লিখে এই দুইটা তীর চিহ্নকে একসাথে মিলাই দেওয়া হয়। কিভাবে, দেখো এভাবে, নাইট্রোজেন আর হাইড্রোজেন, আর তীর চিহ্নটা কি করা হয়, দুইটা তীর চিহ্ন দেওয়া হয় এবং উপরেরটায় অর্ধেক থাকে, নিচেরটা থাকে অর্ধেক। মানে এটা দিয়ে কি বোঝায়, এটা দিয়ে বোঝায় হচ্ছে যে এখানে একই সাথে নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া বানাইতেছে, আবার অ্যামোনিয়া বিক্রিয়া করে তোমার নাইট্রোজেন আর হাইড্রোজেন বানাইতেছে, ঠিক আছে? সো এই চিহ্নটা দেওয়া মানে সেটা হচ্ছে উভমুখী বিক্রিয়া। আর আমি পড়ে নিছি যে লাসাতিলের নীতি হচ্ছে শুধুমাত্র কার জন্য, শুধুমাত্র উভমুখী বিক্রিয়ার জন্য। সো তুমি দেখবা যে বিক্রিয়া অবশ্যই এই চিহ্নটা থাকবে, আর এই চিহ্ন থাকা মানে সেটা হচ্ছে কি উভমুখী বিক্রিয়া গেল। আমরা উভমুখী বিক্রিয়া মোটামুটি বুঝতে পারলাম ভালো মতো। এবার দেখো এই যে তোমার উভমুখী বিক্রিয়া, এই উভমুখী বিক্রিয়ার একটা অবস্থা আছে, সেই অবস্থাকে বলে সাম্যাবস্থা। তো সাম্যাবস্থাটা ভালো করে বুঝলেই তুমি রাসায়নিক নীতি অনেকটাই তোমার ক্লিয়ার হয়ে যাবে। দেখো সাম্যাবস্থা জিনিসটা কি, সাম্যাবস্থা তোমরা নাম দেখে কিন্তু বুঝতে পারো যে সমান অবস্থা, ঠিক আছে? সমান অবস্থা মানে কি, দেখো এটা যেহেতু একটা উভমুখী বিক্রিয়া, তাহলে এখানে একই সাথে কয়টা বিক্রিয়া চলমান, দুইটা বিক্রিয়া, একটা হচ্ছে সম্মুখমুখী আর একটা হচ্ছে পশ্চাৎমুখী। তো এই যে নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করে যে অ্যামোনিয়া বানাচ্ছে, এই বিক্রিয়াটা সম্মুখমুখী, মানে এই যে এই বিক্রিয়াটা হচ্ছে সম্মুখমুখী। আর এই যে অ্যামোনিয়া থেকে এই রিভার্স রিঅ্যাকশন যেটা হচ্ছে, মানে নাইট্রোজেন আর হাইড্রোজেন উৎপাদন হচ্ছে, সেটা হচ্ছে কি পশ্চাৎমুখী। তো যেহেতু এখানে দুইটা বিক্রিয়া রানিং, তো এমন একটা অবস্থা আসে যখন হচ্ছে কি তোমার দেখো ফার্স্টে যখন বিক্রিয়া শুরু ছিল, বিক্রিয়ার শুরুতে কি ছিল, নাইট্রোজেন সবগুলো পুরাটাই ছিল নাইট্রোজেন আর হাইড্রোজেন, ওখানে কিন্তু কোনো অ্যামোনিয়া ছিল না। কারণ যেহেতু বিক্রিয়া যে শুরু হবে এই অবস্থা, তখন কিন্তু ওখানে কোনো অ্যামোনিয়া ছিল না। আস্তে আস্তে সময় পার হয়েছে এবং নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া বানানো শুরু হয়েছে, ঠিক আছে? এবার দেখো
প্রথম দিকে কিন্তু নাইট্রোজেন আর হাইড্রোজেনের ঘনমাত্রা বেশি ছিল, এবং আস্তে আস্তে যত সময় যাবে বিক্রিয়া বিক্রিয়া বেশিক্ষণ ধরে হবে, এবং যার কারণে দেখো নাইট্রোজেন আর হাইড্রোজেন আস্তে আস্তে কমবে, আর অ্যামোনিয়ার পরিমাণ বা অ্যামোনিয়ার ঘনমাত্রা আস্তে আস্তে কি হবে, বাড়বে। তার মানে বিষয়টা হচ্ছে কি, দেখো যখন একটা সময় যাবে, একটা সময় যাওয়ার পর কি হবে বলতো, এই নাইট্রোজেন আর হাইড্রোজেন কমে যাবে আর অ্যামোনিয়াটা বেড়ে যাবে। বেড়ে গিয়ে একটা মাঝামাঝি একটা অবস্থান আসবে, যেই মাঝামাঝি অবস্থানে গিয়ে এই সম্মুখমুখী বিক্রিয়ার যে হার, আমরা বিক্রিয়ার হার পড়ছি গত ক্লাসে, ঠিক আছে, আমরা জানি যে বিক্রিয়ার হার কি, ঘনমাত্রা পরিবর্তনের যেই হার সেটা হচ্ছে কি বিক্রিয়ার হার। তো দেখো সম্মুখমুখী বিক্রিয়া যেই হারে হচ্ছে, হ্যাঁ, বা ওই সম্মুখমুখী বিক্রিয়ার যে হার আর পশ্চাৎমুখী বিক্রিয়ার যে হার, ওই দুইটা বিক্রিয়ার হার যদি সমান হয়, তার মানে তোমার কাছে কি মনে হবে বলো তো? তোমার কাছে মনে হবে যে আসলে কোনো বিক্রিয়াই হচ্ছে না, ঠিক না? কারণ দেখো আমি যদি তোমাকে 5 টাকা দেই, আবার একই সময় তুমি যদি আমাকে 5 টাকা দাও, তাহলে আলটিমেটলি কি হইলো, দুজনের কাছে যা টাকা ছিল তাই আছে, বুঝো? আমি আর তুমি যদি একই সাথে একই সময়ে একজন আরেকজনকে 5 টাকা দিয়ে দেই, তাহলে কিন্তু কি হইলো বলতো, আলটিমেটলি আমাদের কাছে 5 টাকাই রইলো, ঠিক না? তাহলে দেখো এখানে যেহেতু এটা উন্মুখী বিক্রিয়া, আমি আবার বলতেছি, প্রথম দিকে কিন্তু সম্মুখমুখী বিক্রিয়ার হার বেশি ছিল। কেন? কারণ প্রথম দিকে সম্পূর্ণটাই নাইট্রোজেন আর হাইড্রোজেন ছিল, মানে নাইট্রোজেন আর হাইড্রোজেনের ঘনমাত্রাটা অনেক বেশি ছিল, যার কারণে সম্মুখমুখী বিক্রিয়ার হার অনেক বেশি ছিল। বাট সময় গড়াইতে গড়াইতে আস্তে আস্তে এমন একটা অবস্থান আসবে, যে অবস্থানে গিয়ে নাইট্রোজেন আর হাইড্রোজেন কিন্তু ঘনমাত্রা কমে যাবে, আর অ্যামোনিয়ার ঘনমাত্রা কিন্তু আস্তে আস্তে বাড়বে, কারণ যত সময় যাবে বিক্রিয়া তত বেশি হবে, এবং অ্যামোনিয়ার পরিমাণ কিন্তু তত কি হবে, বাড়বে। ঠিক আছে? সো বিষয়টা বুঝো, যে এমন একটা সময় আসবে যখন এই দুইটা বিক্রিয়ার মানে সম্মুখমুখী আর পশ্চাৎমুখী বিক্রিয়ার হার দুইটা সমান হয়ে যাবে। ঠিক আছে? তো যখনই তোমার দুইটা বিক্রিয়ার হার সমান হয়ে গেল, তখন কি মনে হবে বলো তো? বিক্রিয়াটা থেমে গেছে। তোমার কাছে মনে হবে যে বিক্রিয়াটা কি হয়েছে, থেমে গেছে। বাট আসলে কিন্তু বিক্রিয়া থেমে যায় নাই। ওই বিক্রিয়াতে একই সাথে সম্মুখমুখী বিক্রিয়া হচ্ছে এবং পশ্চাৎমুখী বিক্রিয়া হচ্ছে। ঠিক আছে? তো এইটাই হচ্ছে তোমার সাম্যাবস্থা। ওই যেই অবস্থায় মানে বিক্রিয়া শুরু হওয়ার পরে যখন যখন কি হয়, এই সম্মুখমুখী বিক্রিয়ার হারকে আমি আরএফ দিয়ে প্রকাশ করছি, আর পশ্চাৎমুখী বিক্রিয়ার হারকে আমি আরবি দিয়ে প্রকাশ করছি। যেই মুহূর্তে এই আরএফ আর আরবি সমান হয়ে যায়, মানে সম্মুখমুখী বিক্রিয়ার হার, আমি কি বলছি, আরএফ মানে হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়ার হার, আর আরবি মানে হচ্ছে পশ্চাৎমুখী বিক্রিয়ার হার। ঠিক আছে? তো যেই মুহূর্তে গিয়ে এই সম্মুখমুখী বিক্রিয়ার হার আর পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান হয়ে যাবে, সেই মুহূর্তে কি শুরু হবে, ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থা। ঠিক আছে? কারণ কি, ওই মুহূর্তে গিয়ে যেহেতু সম্মুখমুখী বিক্রিয়ার হার আর পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান, তোমার কাছে কি মনে হবে, বিক্রিয়া আর কোনো দিকে অগ্রসর হচ্ছে না। যতটুকু উৎপন্ন হয়েছে অতটুকুই আছে, আর যতটুকু বিক্রিয়ক অবশিষ্ট ছিল ততটুকু বিক্রিয়কই অবশিষ্ট আছে। তোমার কাছে মনেই হবে না যে ওখানে বিক্রিয়া হচ্ছে, কারণ একই সাথে দুইটা বিক্রিয়া একই হারে হচ্ছে, যার কারণে আলটিমেট রেজাল্ট কিন্তু শূন্য। তো একটা বিক্রিয়া যখন তোমার এই সাম্যাবস্থায় চলে যাবে, তখন অনন্তকাল, অসীম অনন্তকাল ওই বিক্রিয়া ওইভাবেই চলতে থাকবে। ঠিক আছে? কারণ কি, কারণ দুইটা বিক্রিয়ার হারই সমান। যেহেতু দুইটা বিক্রিয়ার হারই সমান, তাহলে দেখো কি হবে, কখনো উৎপাদ কমবে না বা উৎপাদ বাড়বে না, বিক্রিয়কও কমবে না, বিক্রিয়ক বাড়বেও না, দুইটার রেট কি হবে, একই থাকবে। বুঝতে পারছো? সো এই ইকুইলিব্রিয়াম জিনিসটা হচ্ছে কি, যে বিক্রিয়ার যে অবস্থায় সম্মুখমুখী বিক্রিয়ার হার আর পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান হয়, সে অবস্থাকে বলা হয় সাম্যাবস্থা। এতটুকু বুঝতে পারছো সবাই? রেসপন্স করো। শেখার জন্য আমাদের নেক্সট যেই টপিকটা সবচেয়ে ভালো বোঝা দরকার, সেটা হচ্ছে নিয়ামক। নিয়ামক জিনিসটা হচ্ছে জাস্ট ফ্রেন্ড। ঠিক আছে? তোমরা জাস্ট ফ্রেন্ড কি ভালো করে বুঝবে, এটা আমার বোঝানো লাগবে না। বাট নিয়ামক জিনিসটা হচ্ছে ইনফ্লুয়েন্সার টাইপের। ঠিক আছে? এটা হচ্ছে ইনফ্লুয়েন্সার, বা এটা বিক্রিয়াকে ইনফ্লুয়েন্স করে। ঠিক আছে? ধরো তোমার বিক্রিয়াটার রেট বাড়ায় দেয় বা বিক্রিয়াটার রেট কমায় দেয়। ঠিক আছে? মানে নর্মালি যে নর্মালি বিক্রিয়াটা যেই হারে হইতো, এটা কি করে, ওই হারটা অনেক বাড়ায় দেয় অথবা ওই হারটা কমায় দেয়। সে হচ্ছে ইনফ্লুয়েন্সার, থার্ড পার্টি। ঠিক আছে? এটা হচ্ছে থার্ড পার্টি টাইপের বা জাস্ট ফ্রেন্ড। ঠিক আছে? এবার বুঝো, আমরা আমাদের যে কেমিস্ট্রি যে বিক্রিয়াগুলো শিখছি, তোমরা খেয়াল করবা ওই বিক্রিয়াগুলোর ক্ষেত্রে তিনটা জিনিস দেওয়া থাকে, ম্যাক্সিমাম জায়গায় তিনটা জিনিস। ঠিক আছে? একটা হচ্ছে তাপমাত্রা। এটা অনেক বিক্রিয়ার ক্ষেত্রেই উল্লেখ করা থাকে যে তাপমাত্রা কত। তারপরে আরেকটা জিনিস দেওয়া থাকে, সেটা হচ্ছে চাপ। ঠিক আছে? তো তাপমাত্রা সব জায়গায় দেখছো, বাট চাপ সব জায়গায় দেওয়া থাকে না।
বাট অবশ্যই সেটার মান আছে, দেওয়া না থাকলেও ওটার মান কিন্তু আছে। আরেকটা হচ্ছে ঘনমাত্রা। আমরা এই তিন ধরনের জাস্ট ফ্রেন্ড বা এই তিন ধরনের নিয়ামক আমরা চিনবো, ঠিক আছে? তোমরা অবশ্যই জানো তাপমাত্রা কি। তাপমাত্রাটা হচ্ছে তাপীয় অবস্থা বা তাপ পরিমাপ করার একটা রাশি। তাপ না, আসলে তাপীয় অবস্থা পরিমাপ করার একটা রাশি, সেটা হচ্ছে তাপমাত্রা। মানে তাপমাত্রা বেশি মানে আমরা বুঝি ওটা গরম বেশি, তাপমাত্রা কম মানে ঠান্ডা, ঠিক আছে? যাই হোক, আর চাপ তো বুঝি প্রেসার, একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে চাপ বলে। আর ঘনমাত্রা কি? ঘনমাত্রা হচ্ছে মোলারিটি। তোমরা অবশ্যই ঘনমাত্রা কি আমি এটা তোমাদের আগে বুঝাইছি, ঠিক আছে? আগের ক্লাসটাতে বুঝাইছি ঘনমাত্রা কি। ঘনমাত্রা হচ্ছে কি, যে ধরো এক গ্লাস পানিতে 1 চামচ লবণের যেই ঘনমাত্রা, ওই 1 গ্লাস পানিতে 2 চামচ লবণের ঘনমাত্রা আরো বেশি। মানে দ্রাবক, দ্রব আর দ্রাবকের যে অনুপাত, সেই অনুপাতটাই বলে তোমার ঘনমাত্রা। এটা তোমরা ভালো করে জানো। তো বিষয়টা হচ্ছে কি, কেন এই তিনটা জিনিস নিয়ামক, ঠিক আছে? দেখো, তাপমাত্রা কেন নিয়ামক সেটা আমরা আগে ভালো করে বুঝবো। ধরো তোমার এইটা একটা পাত্র বা একটা গ্যাসের সিলিন্ডার, এটার মধ্যে তুমি গ্যাস রাখছো, যে কোনো একটা গ্যাস তুমি রাখছো, ঠিক আছে? দেখো, তো কি হবে, তুমি যদি এই সিলিন্ডারটাকে হিট দাও, তুমি যদি সিলিন্ডারটাকে হিট দাও, হিট দিলে কি হবে বলতো? সিলিন্ডারের ভিতরে নর্মালি কত তাপমাত্রা ছিল? তোমার যে রুমের যে তাপমাত্রা বা রুম টেম্পারেচার, সেটা কত? 25 ডিগ্রি সেলসিয়াস আমরা ধরে নেই। তো ধরো নর্মালি এটা যে তোমার তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস। এখন দেখো, তুমি যখন এটাকে একটা এক্সট্রা একটা এনার্জি দিচ্ছ বা এক্সট্রা কোনো কিছু দিয়ে এটাকে তুমি তাপ দিচ্ছ, তখন কি হবে বলতো? তখন এই যে তাপ শক্তিটা, এই তাপ শক্তিটা কি করবে? এই যে গ্যাসের অণুগুলো আছে, এই গ্যাসের অণুগুলোতে ট্রান্সফার হবে, ঠিক আছে? এই তুমি তাপ দিচ্ছ, এই যে আগুন বা তুমি যে তাপ দিচ্ছ, এই তাপটাকে একটা শক্তি, এটাকে আমরা তাপ শক্তি বলি। তো এই শক্তিটা কোথায় ট্রান্সফার হবে বলতো? এই পাত্রের গায়ে, ধরো এটা লোহার পাত্র হইলে এই স্টিলের মধ্যে তোমার কিছু শক্তি অ্যাবজর্ব হবে এবং স্টিলের টেম্পারেচার বাড়বে, ঠিক না? আমরা যখন একটা পাতিলকে চুলায় বসাই, জিনিসটা কি এরকম কখনো তুমি দেখছো যে পাতিল গরম হয় না, শুধুমাত্র পানি গরম হয়? কখনোই না। পাতিল আগে গরম হয়, তারপরে পানি গরম হয়, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে কি, তোমার এই তাপ, এই যে তুমি তাপ শক্তিটা দিচ্ছ, এটা এই পাত্রের গায়ে লাগতেছে এবং পাত্রের টেম্পারেচার বাড়বে আস্তে আস্তে। কথা হচ্ছে যে ভাই, তাহলে টেম্পারেচার কেন বাড়ে? আসলে টেম্পারেচারটা বাড়ে হচ্ছে, দেখো এই পাত্রের ভিতরে গ্যাস আছে, ঠিক আছে? তো এই যে তুমি তাপ শক্তি দিচ্ছ, এই এনার্জিটা এই গ্যাসের অণুগুলা গ্রহণ করতেছে। এবং এই গ্যাসের অণুগুলা কিন্তু স্থির নাই, কারণ জানো তোমরা যে এই গ্যাসীয় অণু বা তরলের যে অণু, এরা কিন্তু গতিশীল, ঠিক আছে? আর কঠিন পদার্থের অণুগুলা কিন্তু খুব কাছাকাছি থাকে, আর মনে হয় কি ওগুলা কাঁপতেছে, ঠিক না? বুঝতে পারছো? তো বিষয়টা হচ্ছে কি, কঠিন পদার্থগুলো এত কাছাকাছি থাকে যার কারণে মনে হয় এগুলা কাঁপতেছে, ঠিক না? বাট আসলে কাঁপতেছে, এবং কাঁপার জন্য কিন্তু একটা এনার্জি লাগে, ঠিক না? ওটাকে বলে ভাইব্রেশনাল এনার্জি। যাই হোক, তো দেখো যেগুলো, যেহেতু আমি একটা এক্সাম্পল হিসেবে গ্যাস নিছি, গ্যাস দিয়ে আসলে এটা ভালোভাবে বোঝা যায়। কারণ কি, গ্যাসীয় যে অণুগুলা, এগুলো সব সময় গতিশীল থাকে। মানে এই গ্যাসীয় অণুগুলোর একটা গতিশক্তি থাকে, যার কারণে এরা পাত্রের গায়ে ছোটাছুটি করে। সব সময় এরা কি করে? এরা কিন্তু স্থির থাকে না কখনো, এরা সবসময় পাত্রের গায়ে ছোটাছুটি করে এবং এদের একটা গতিশক্তি থাকে, ঠিক না? তো তখন যখন তুমি এটাকে একটা এক্সট্রা তাপ দিবা বা এটা তাপমাত্রা বাড়াবা, তখন কি হবে, এই যে তোমার গ্যাসের অণুগুলা, এগুলোর গতিশক্তি কিন্তু আস্তে আস্তে বাড়বে, ঠিক আছে? তো দেখো, বিষয়টা হচ্ছে কি, তোমার গ্যাসের গতিশক্তি যদি বাড়ে, অণুগুলোর গতিশক্তি যদি বাড়ে, তাহলে আমার বিক্রিয়ায় কি প্রভাব পড়বে? একটা জিনিস তুমি বুঝো, এই যে নাইট্রোজেন আর এই যে হাইড্রোজেন, এরা বিক্রিয়া করবে, বিক্রিয়া করে উৎপাদন করবে তোমার অ্যামোনিয়া, ঠিক আছে? বিক্রিয়াটা কিভাবে হয়? যেমন ধরো একটা আহ, ধরো এই এক্সাম্পলটা কেমনে দিব? ধরো যদি ঝগড়াই না হয়, তাহলে তোমার খুন হবে কিভাবে, ঠিক না? তোমার খুন হইতে হলে আগে ঝগড়া হইতে হবে, ঝগড়া হইতে হলে তোমার একজন আরেকজন সংঘর্ষ হবে, সংঘর্ষ হওয়ার পরে খুন হইতে পারে, ঠিক না? তো যদি সংঘর্ষই না হয়, খুন কিভাবে হবে? হাওয়ার থেকে তো আর খুন করা যায় না, ঠিক না? তো একইভাবে তোমার এই যে নাইট্রোজেন আর এই যে হাইড্রোজেন, এই অণুগুলোর মধ্যে কি হইতে হবে? সংঘর্ষ হইতে হবে। এই ধরো তোমার নাইট্রোজেন অণু আর এই ধরো তোমার হাইড্রোজেন অণু, ঠিক আছে? এদের মধ্যে যদি তোমার সংঘর্ষ হয়, তখনই কি হবে, এই নাইট্রোজেনের যে বন্ধন আর হাইড্রোজেনের বন্ধন ভেঙে যাবে এবং নতুন বন্ধন গঠিত হবে। সেটা কার কার? নাইট্রোজেন আর হাইড্রোজেন। এবং এই নাইট্রোজেন আর হাইড্রোজেনের যে বন্ধন, এই যে অ্যামোনিয়া, এই অ্যামোনিয়া কিরকম দেখতে বলো, ভালো করে বুঝবো, আমরা ডিপলি বুঝবো। এই যে N2, N2 যে নাইট্রোজেন, নাইট্রোজেনের বন্ধনটা কিরকম থাকে? নাইট্রোজেন ট্রিপল বন্ড নাইট্রোজেন। এই যে হাইড্রোজেন, হাইড্রোজেনের বন্ধন কিরকম থাকে? হাইড্রোজেন সিঙ্গেল বন্ড হাইড্রোজেন। তো দেখো বন্ধনটা কিরকম ছিল, ভালো করে খেয়াল রাখবা। এরপরে যে জিনিসটা উৎপাদন হচ্ছে সেটা হচ্ছে কি, তোমার অ্যামোনিয়া। অ্যামোনিয়া হচ্ছে NH3। তার মানে নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন কয়টা?
তিনটা হাইড্রোজেন, ঠিক না? তো দেখো প্রথমে কিন্তু নাইট্রোজেনের কি ছিল, ট্রিপল বন্ড ছিল, আর হাইড্রোজেনের সিঙ্গেল বন্ড ছিল। এগুলো কিন্তু ভেঙে গেছে, সংঘর্ষ হওয়ার পরে কিন্তু এগুলো আর নাই, এগুলো ভেঙে গেছে। এগুলো ভেঙে গিয়ে নতুন বন্ধন হয়েছে, সেটা কি, হাইড্রোজেনের নতুন তিনটা বন্ধন হয়েছে, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে কি, এই অণুর যত বেশি সংঘর্ষ হবে, যত রেট, এই সংঘর্ষ হওয়ার রেট যত বেশি হবে, বিক্রিয়ার হার তত বেশি হবে, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে কি, দেখো ওই যে তুমি বিক্রিয়া পাত্রে যে তাপমাত্রা বাড়াইছিলা, যে আগুন দিছিলা বা হিট দিছো, হিট দেওয়ার কারণে কি হয়েছে বলতো, এই ভিতরের যে অণুগুলা, এই অণুগুলা গতিশক্তি অনেক বেড়ে গেছে। আর দেখো তুমি যত জোরে জোরে দৌড়ায় দৌড়ায় আসা তুমি একজনকে মারবা, তার উপরে কিন্তু তত বেশি জোরে মার লাগবে, ঠিক না? তো এটা এরকম, তোমার এই অণুগুলো গতিশক্তি যত বেশি হবে, তত বেশি অণুগুলোর মধ্যে কি হবে, সংঘর্ষ হবে, ঠিক না? আর যত বেশি এরকম সংঘর্ষ হবে, বিক্রিয়ার হার বা বিক্রিয়ার যে রেট তত বেশি হবে, ঠিক না? তার মানে বুঝতে পারছো, তুমি যত তাপমাত্রা বাড়াবা, তাপমাত্রা বাড়াইলে বিক্রিয়ার হার অটোমেটিকলি কি হবে, বাড়বে। বুঝতে পারছো? তাপমাত্রা যত বাড়াবা, তো বিক্রিয়ার হার তত কি হবে, বাড়বে। বুঝতে পারছো এতটুকু? তো তোমার এটা বিক্রিয়ার পাত্র ছিল, এখানে গ্যাসীয় অণু ছিল, ঠিক আছে? তো এবার দেখো, তুমি যদি এটাকে এক্সট্রা প্রেসার দাও, ভালো করে বুঝো, তুমি যদি এই বিক্রিয়া পাত্রের মধ্যে এক্সট্রা প্রেসার দাও, প্রেসার দিলে কি হবে বলতো, ওই একই জিনিস হবে। প্রেসার দিলে এইগুলার আয়তন ছোট হবে, তোমার এই বিক্রিয়া পাত্রের আয়তন ছোট হবে। আর আয়তন যত ছোট হবে, এই অণুগুলোর মধ্যে দূরত্ব তত ছোট হবে, বা এদের গতিশক্তি আগের চেয়ে বেড়ে যাবে। তো এটাও কিন্তু একই, তুমি যত চাপ বাড়াবা, চাপ যত বাড়াবা, তোমার বিক্রিয়ার হারও তত কি হবে, বাড়বে। ঠিক আছে? তো এই হচ্ছে চাপের বিষয়, মানে মোটামুটি হালকা পাতলা আমরা বুঝে নিলাম যে চাপের ক্ষেত্রেও সেম, চাপ বাড়ালে বিক্রিয়ার হার বাড়ে। এবার আসো ঘনমাত্রা। ঠিক আছে, দেখো তুমি একটা জিনিস চিন্তা করো, তুমি বিক্রিয়কের ঘনমাত্রা যত বেশি নিবা, দেখো ঘনমাত্রা জিনিসটা কি, এই যে HCl, হ্যাঁ, আর সোডিয়াম হাইড্রোক্সাইড, এরা বিক্রিয়া করে কি উৎপাদন করে, সোডিয়াম ক্লোরাইড আর হচ্ছে কি পানি, ঠিক না? তো তুমি কি জানো যে এই HCl অবশ্যই কি হইতে হয়, অ্যাকুয়াস। এটা তোমার জানার কথা, মানে এই হাইড্রোজেন ক্লোরাইড যে গ্যাস, ওই গ্যাসটার যদি তুমি জলীয় দ্রবণ নাও, তাইলে সেটা অ্যাসিড হবে। জলীয় দ্রবণ ছাড়া কিন্তু বিক্রিয়া হয় না, বা জলীয় দ্রবণ ছাড়া কিন্তু কোনো ওই অ্যাসিডের, মানে অ্যাসিড হওয়ার কোনো চান্সই নেই। বুঝতে পারছো? তো অবশ্যই তোমাকে জলীয় দ্রবণ নিতে হবে। তেমনি তুমি সোডিয়াম হাইড্রোক্সাইডেরও কি নিবা, জলীয় দ্রবণ নিবা। এবার দেখো, এই যে তুমি হাইড্রোজেন ক্লোরাইডের জলীয় দ্রবণ নিচ্ছ, তার মানে আসলে তুমি কি করতেছো, কিছু পরিমাণ পানির মধ্যে, বুঝো ভালো করে বুঝো, তুমি কি করতেছো, কিছু পরিমাণ পানির মধ্যে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস দ্রবীভূত করতেছো। যার কারণে এই যে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস, এইটা পানির সাথে দ্রবীভূত হয়ে তোমার হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস থেকে ওটা কি হয়ে যাবে, হাইড্রোজেন ক্লোরাইডের জলীয় দ্রবণ, এবং এইটাকে আমি নাম দিচ্ছি কি, হাইড্রোক্লোরিক অ্যাসিড। মনে রাখবা, HCl গ্যাস কিন্তু অ্যাসিড না, এটা নর্মাল একটা গ্যাস। আর তুমি যখন এই HCl গ্যাসটাকে পানিতে দ্রবীভূত করবা, তখন ওই গ্যাসটা হয়ে যাবে কি, অ্যাসিড। বুঝতে পারছো জিনিসটা? তোমরা কিন্তু এটা পড়ছো আগেই, যে অম্ল কি, অম্ল হচ্ছে যে জলীয় দ্রবণে H+ আয়ন দান করে, আর ক্ষারকে যে জলীয় দ্রবণে হাইড্রোক্সিল আয়ন দান করে। বুঝছো? তো এটা হচ্ছে কাহিনী। তো দেখো, তুমি যত কম পানির মধ্যে যত বেশি হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস দিবা, ওটা ঘনমাত্রা তত বেশি হবে, ঠিক আছে? এবং তুমি বিক্রিয়া, যত বেশি ঘনমাত্রার বিক্রিয়ক তুমি নিবা, বুঝলাম যে এই হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস, আর হচ্ছে ওই হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসকে আমি যদি পানিতে দ্রবীভূত করি, সেটা হয়ে যায় তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিড বা অ্যাকুয়াস। আর সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার, নর্মালি ওটা থাকে তোমার সলিড, এবং ওটাকে পানিতে মিশালে ওটা হয়ে যায় তোমার অ্যাকুয়াস বা জলীয় দ্রবণ। তো এই যে অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করলে লবণ আর পানি উৎপাদন হয়। তুমি যত ঘনমাত্রা বা যত ঘনমাত্রা বেশি নিবা অ্যাসিড আর ক্ষারের, তোমার বিক্রিয়ার হার তত বেশি হবে। বুঝতে পারছো? তোমার বিক্রিয়ার হার কিন্তু তত বেশি হবে। তো এই হচ্ছে নিয়ামক তিনটার মোটামুটি একটা ইন্ট্রোডাকশন, যে তাপমাত্রা, চাপ আর ঘনমাত্রা কিভাবে কি হচ্ছে, ঠিক আছে? কিন্তু তুমি একটা জিনিস চিন্তা করো, আহ ধরো তোমার ছেলে ফ্রেন্ড আর মেয়ে ফ্রেন্ড, ঠিক আছে? এখন ওই ছেলে ফ্রেন্ড আর মেয়ে ফ্রেন্ড যদি হয়, আর যদি জাস্ট ফ্রেন্ডটা ছেলে হয়, তাহলে একটা ছেলেকে ছেলে বুঝাইলে যতটুক না এফেক্ট পড়ে, একটা মেয়েকে একটা মেয়ে বুঝাইলে কিন্তু তার চেয়ে বেশি এফেক্ট পড়ে। মানে মেয়ের কথা মেয়েরা বেশি শুনে, আর ছেলেরা কিন্তু কথা কম শুনে, মানে ওরা নিজেরাই ভালো বুঝে, আর মেয়েরা কিন্তু তাদের বান্ধবীরটা বেশি বুঝে। তো বিষয়টা হচ্ছে কি, এই যে নিয়ামকের যে এফেক্টটা, হ্যাঁ, এই নিয়ামকের এফেক্টটা কিন্তু সব বিক্রিয়ার ক্ষেত্রে এক না। যেমন তুমি সব বিক্রিয়া তাপমাত্রা বাড়াইলেই যে তোমার বিক্রিয়ার হার বেড়ে যাবে তা না। কিছু বিক্রিয়ায় তোমার
হার বাড়বে, বিক্রিয়ার হার বাড়বে, আর কিছু বিক্রিয়ায় বিক্রিয়ার হার উল্টা আরো কমবে। ঠিক আছে? তেমনি চাপ, তোমার কিছু ক্ষেত্রে চাপ বাড়াইলে তোমার বিক্রিয়ার হার বাড়বে, আর কিছু ক্ষেত্রে বিক্রিয়ার হার চাপ বাড়াইলে বিক্রিয়ার হার কমবে। সো এই জিনিসটা হচ্ছে ফ্যাক্ট, যে কোন বিক্রিয়ার ক্ষেত্রে তোমার তাপমাত্রা বাড়াইলে কি হয়, এই জিনিসগুলো আমাদের ভালো করে বুঝতে হবে, এবং ওইটাই হচ্ছে তোমার লাসাতেলিয়ার নীতি। ঠিক আছে? তো আমরা আসলে আজকে লাসাতেলিয়ার নীতিটা একটু বোঝার চেষ্টা করব। এতক্ষণে আমরা লাসাতেলিয়ার নীতিটা শুরু করতে পারি। ঠিক আছে? তো দেখো, নীতিটা কি আমি তোমাদেরকে মুখে বলবো, বইয়ে অবশ্যই দেওয়া আছে, বাট আমি যেভাবে বলবো সেভাবে শিখো। বইয়ের মতো হুবহু শিখতে হবে এমন কোনো কথা নাই। ঠিক আছে? দেখো, আমরা এখন শিখবো হচ্ছে লাসাতেলিয়ার নীতি। তোমরা খাতায় লিখে নিও। ঠিক আছে? আমি বলবো তোমরা খাতায় লিখে নিবা। লেখো। একজন আনমিউট করো আর আমাকে বলো যে লেখা শেষ হয়েছে কিনা। একজন আনমিউট করো। করছো? হ্যালো? জি স্যার, করছিলাম। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, করছো। এবার তুমি আমাকে বললো তুমি লিখছো কিনা। দেখো, লেখো যে কোনো উভমুখী বিক্রিয়ায়, দেখো কোনো উভমুখী বিক্রিয়ায়, উভমুখী বিক্রিয়ায়, বিক্রিয়ায়, কোনো উভমুখী বিক্রিয়ায়, হ্যাঁ বিক্রিয়ায় সাম্যাবস্থায় কোনো একটি নিয়ামক, হ্যাঁ নিয়ামক লিখবা, তারপর একটা ব্র্যাকেট শুরু করবা, ব্র্যাকেটের মধ্যে লিখবা তাপমাত্রা, চাপ আর ঘনমাত্রা, মানে তিনটা নিয়ম। তুমি তিনটা যে নিয়ামক আছে ওগুলোর নাম লিখবা আর কি, তাপমাত্রা, চাপ আর ঘনমাত্রা। বুঝছো? কোন একটা নিয়ামক লিখে ব্র্যাকেটে নিয়ামকগুলোর নাম লিখবা। লেখা হইলে বলো। হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা, হ্যাঁ ব্র্যাকেট ক্লোজ করলা। তাহলে আমরা কি লিখছি যে কোনো বহুমুখী বিক্রিয়ায় সাম্যাবস্থায় কোনো একটি নিয়ামক তাপমাত্রা, চাপ বা ঘনমাত্রা পরিবর্তন করলে, ব্র্যাকেট ক্লোজ করার পর লেখো পরিবর্তন করলে, পরিবর্তন করলে সাম্যাবস্থা এমন ভাবে, সাম্যাবস্থা এমন ভাবে, এমন ভাবে পরিবর্তিত হয়, হ্যাঁ এমন ভাবে পরিবর্তিত হয় যেন নিয়ামক পরিবর্তনের, নিয়ামক পরিবর্তনের ফলাফল, নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়, প্রশমিত হয়। শেষ? হ্যাঁ প্রশমিত হয়। হ্যাঁ শেষ, এটাই লাসাতেলিয়ার নীতি। এবং এই একটা কথার মধ্যে জানো বিশাল কথা আছে। ঠিক আছে? এই যে এতক্ষণ আমরা যা যা পড়লাম এটা হচ্ছে গ্রামার, মানে এই নীতিটা বোঝার জন্য প্রি বেসিক, মানে আগে ভাগে তোমার যেটা বুঝতে হবে। আর এই একটা লাইনের মধ্যে পুরো নীতিটা আসলে আছে। ঠিক আছে? এটা আমরা ডিটেলসে, এবং পরীক্ষা যে আসবে না ডিটেলসটাই আসবে, যে তোমাকে ডিটেলস ব্যাখ্যা করতে হবে। ঘ নাম্বারের কোশ্চেন এটা আসে, ডিটেলস তোমাকে ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো, এই যে লাসাতিলের নীতিটা এটা আমরা একটু ব্যাখ্যা করব। দেখো প্রথমেই, দেখো নীতিটার প্রথমে আমরা কি বলে নিছি, বিক্রিয়াটা কি হইতে হবে, উভমুখী বিক্রিয়া। ঠিক না? আমরা বিক্রিয়া প্রথমে কি বলে নিছি, বিক্রিয়াটা কি হইতে হবে, উভমুখী বিক্রিয়া। আর এই জন্যই এই উভমুখী, হ্যাঁ এই জন্যই এই উভমুখী বিক্রিয়াটাকে আমরা এত বেশি করে বুঝাইছি এত সময় নিয়ে। ঠিক আছে? কারণ এই নীতিটা হচ্ছে শুধুমাত্র, শুধুমাত্র উভমুখী বিক্রিয়ার জন্য। আচ্ছা, গেল। তো পরের অংশ কি, পরের অংশ হচ্ছে উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থা। ঠিক আছে? তার পরের অংশটা কি, উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থা। মানে আমরা উভমুখী বিক্রিয়ার কথাই বলতেছি না শুধু, আমরা উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থার কথা বলতেছি। মানে যেই অবস্থায় গিয়ে উভমুখী বিক্রিয়াটা স্থির হয়ে যাবে বলে মনে হয়, অথবা আমরা বলতে পারি যে সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার যে অবস্থায় গিয়ে কি হয়ে যাবে, সমান হয়ে যাবে, আমরা ওই অবস্থার কথা বলতেছি। ঠিক না? যেমন দেখো, তোমার ধর একটা ইন্ডাস্ট্রি আছে। ঠিক আছে? তোমার একটা ইন্ডাস্ট্রি আছে, তোমার ইন্ডাস্ট্রিটা হচ্ছে অ্যামোনিয়া উৎপাদনের ইন্ডাস্ট্রি। তোমার ইন্ডাস্ট্রিটা কিসের বলছি, অ্যামোনিয়া উৎপাদনের ইন্ডাস্ট্রি। তুমি তোমার ইন্ডাস্ট্রিতে অ্যামোনিয়া বানাবা।
ঠিক আছে? তো এখন তোমার অ্যামোনিয়া বানানোর জন্য লাগবে নাইট্রোজেন আর হাইড্রোজেন। তুমি এই যে নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করে যে অ্যামোনিয়া বানাচ্ছ, এখন তুমি বিক্রিয়া শুরু করলা, বিক্রিয়ার কিছুক্ষণ পর কি দেখলা যে নাইট্রোজেন কিছু রয়ে গেছে, হাইড্রোজেনও অনেকখানি রয়ে আছে, আর অ্যামোনিয়া উৎপাদন হয়েছে কিছু পরিমাণে, আর বিক্রিয়াটা ওইখানে থেমে গেছে, ঠিক না? সাম্যাবস্থা কিন্তু এরকমই যে অ্যামোনিয়াও কিছু থাকবে, মানে আমার কিন্তু দরকার ছিল কি সম্পূর্ণ নাইট্রোজেন আর সম্পূর্ণ হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া বানাবে, কারণ আমাদের লাগবে তো অ্যামোনিয়া নাকি? আর তুমি যখন দেখবা যে কিছু মানে কিছু পরিমাণে অ্যামোনিয়া উৎপাদন হয়েছে, তারপরে তোমার বিক্রিয়াটা কি হয়ে গেছে, থেমে গেছে, তো তোমার ইন্ডাস্ট্রি কি চলবে? চলবে না, কারণ তোমার অ্যামোনিয়া উৎপাদনই হবে অনেক কম, পুরা লস হয়ে যাবে, ঠিক না? তো এই জিনিসটাই যে এটা হচ্ছে একটা রেভলিউশনারি নীতি, মানে নর্মালি স্টুডেন্টরা ভাবে কি যে এটা কেমন নীতি হইলো, কিছু কি বলছে হাবি যাবি, বাট আসলে জিনিসগুলো এরকম না, এগুলোর প্র্যাকটিক্যাল ইউজ আসলে অনেক বেশি, ঠিক আছে? যাই হোক, তো এই হচ্ছে কথা যে তোমার উৎপাদন যে হার বা উৎপাদনটা বেশি বাড়ানোর জন্য হচ্ছে কি এই রাসায়নিক তেলের নীতিটা এত দরকার। আর রাসায়নিক তেলের নীতিটা হচ্ছে কিসের জন্য? অবশ্যই উহমুখী বিক্রিয়ার জন্য, ঠিক আছে? আর উহমুখী বিক্রিয়ার ক্ষেত্রে হয় কি, তোমার আসলে কাহিনী কি, পৃথিবীর যত বিক্রিয়া আছে ম্যাক্সিমাম বিক্রিয়া হচ্ছে তোমার উহমুখী বিক্রিয়া, তাই এই নীতিটা এত জরুরি, ঠিক আছে? আচ্ছা গেল, তাহলে এবার তাহলে বলো তো আমরা যে রাসায়নিক তেলের নীতি শিখতেছি, শিখার উদ্দেশ্য কি বলতে পারবা? উদ্দেশ্যটা কি বলো তো? কোনো একটা বিক্রিয়ার উৎপাদন বাড়ানো নাকি, মানে স্যার বেশি প্রোডাকশন। হ্যাঁ, আমাদের প্রোডাকশন বেশি হইতে হবে, মানে উৎপাদটা বেশি হইতে হবে, কারণ আমরা চাই যে আমাদের বিক্রিয়ক থেকে বেশি বেশি উৎপাদ চাচ্ছি আমরা, এবং এটা রেট অনেক দ্রুত উৎপন্ন হবে, ঠিক না? আমাদের যত দ্রুত হবে, যত বেশি হবে, তত লাভ, ঠিক আছে? এই এবার দেখো তার নীতিটা কি ছিল, কোনো উন্মুখী বিক্রিয়ার সাম্যাবস্থায়, তার মানে আমরা এই দুইটা ওয়ার্ডের, মানে এই নীতিটা এমন, তুমি যদি একটা ওয়ার্ড বাদ দাও তুমি জিরো পাবা, চারে জাস্ট জিরো পাবা, আমি যদি পরীক্ষা খাতা দেখি জিরো দিব, বা অন্যান্য স্যার দেখলে জিরো দিবে, কারণ প্রত্যেকটা ওয়ার্ড ইম্পর্টেন্ট, যে কোনো উন্মুখী বিক্রিয়ার সাম্যাবস্থায়, তো অবশ্যই আমাদের কন্ডিশন এটা মানতে হবে। গেল, তারপরে কি বলছি যে কোনো একটি নিয়ামক, আচ্ছা কোনো একটি যে বলছি এখানে একটি না হয়ে তিনটিও হইতে পারে, মানে একটা পরিবর্তন করো বা দুইটা পরিবর্তন করো বা তিনটা পরিবর্তন করো, তিনটাও তুমি করতে পারো, কিন্তু কথা হচ্ছে প্রথমে তোমাকে আগে একটা একটা করে শিখতে হবে, ঠিক না? কারণ দেখো তুমি যদি প্রথমেই তিনটারে চেঞ্জ করো তুমি কিন্তু হিসাব করতে পারবে না, তোমাকে আগে আলাদা আলাদা করে একটা একটা শিখতে হবে, তারপরে তুমি তিনটাকে একসাথে বলতে পারবে, ঠিক না? সেই জন্য আমি প্রথমে একটা কথা বলছি যে আমরা কোনো একটি নিয়ামক যদি পরিবর্তন করি, দেখো একটা জিনিস সাম্যাবস্থায় আছে, ঠিক না? একটা জিনিস, একটা বিক্রিয়া কি সাম্যাবস্থায় আছে, এখন তুমি যদি ওইখানে তাপমাত্রারও চেঞ্জ না করো, চাপও চেঞ্জ না করো, ঘনমাত্রা চেঞ্জ না করো, সব তুমি আগের মতোই রেখে দাও, তাহলে বিক্রিয়া কি সারা জীবন অন্য নিয়েই থাকবে না? তোমার কাছে কি মনে হয় বিক্রিয়াটা থেমে গেছে, ঠিক না? বাট আসলে কিন্তু তোমার সম্মুখমুখী বিক্রিয়া হচ্ছে, পশ্চাৎমুখী বিক্রিয়া হচ্ছে, বাট এটা কিভাবে হচ্ছে, একই হারে হচ্ছে, মানে সম্মুখী বিক্রিয়ার হার আর পশ্চাৎমুখী বিক্রিয়ার হার কি সমান, তোমার কোনো লাভ আছে বলো তো? ওখানে সারা জীবন যদি বিক্রিয়া হইতে থাকে তোমার কোনো লাভ আছে? কারণ তুমি উৎপাদও পাচ্ছ না এবং তুমি বিক্রিয়াও পাচ্ছ না, এটা তো মনে হবে তোমার কাছে থেমে আছে, তো তোমার তো লাভ নাই, ঠিক না? তো তোমার এই জন্য কি করতে হবে, ওই সাম্যাবস্থাটাকে চেঞ্জ করতে হবে। সহজ কথা, সাম্যাবস্থা আমাদের কখনো কাম্য না, আমরা কখনোই চাই না ইকুইলিব্রিয়ামে যাইতে, আমরা সাম্যাবস্থায় গেলে তো এটা মনে হবে যে এখানেই শেষ, ঠিক না? এবার বুঝো তাহলে সাম্যাবস্থাটা আমরা পরিবর্তন করবো কীভাবে, ঠিক আছে? এই যে নিয়ামকগুলো আছে না তোমার, তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা, এইগুলা পরিবর্তন করলে সাম্যাবস্থা পরিবর্তন হয়ে যায়, ঠিক আছে? সো ভালো করে এই পয়েন্টটা মাথায় রাখবা যে সাম্যাবস্থা পরিবর্তন করবো কীভাবে আমরা, নিয়ামক পরিবর্তনের মাধ্যমে, ঠিক আছে? সাম্যাবস্থা মানে কি, বিক্রিয়াটা কোনো দিকেই নাই, মানে সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার কি সমান, ঠিক আছে? তো আমরা নিয়ামক পরিবর্তন করলে কীভাবে সাম্যাবস্থা পরিবর্তন হয় বা বিক্রিয়া কি হয়, এগুলো আমরা নেক্সট ক্লাসে দেখব। বাট আজকে আমরা উভমুখী বিক্রিয়া, সাম্যাবস্থা আর হচ্ছে এই নিয়ামকগুলো আমরা বুঝছি, আর নেক্সট ক্লাসে আমরা ওই পরিবর্তনগুলো দেখব, কারণ আমাদের ক্লাসটা একটু পরে শেষ হয়ে যাবে। আর সাম্যাবস্থা তোমাদের মনে আছে আমি গত ক্লাসে কিন্তু সাম্যাবস্থা গ্রাফ সহ বুঝাইছিলাম, দেখো এই যে এরকম ছিল না গ্রাফটা, দাঁড়াও আমি আরেকবার এঁকে দিচ্ছি। গ্রাফটা কীরকম ছিল, এরকম ছিল যে তোমার সম্মুখমুখী বিক্রিয়ার হার আস্তে আস্তে কমতে থাকে এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার আস্তে আস্তে বাড়তে থাকে, একটা পয়েন্ট থেকে দুইটা কি হয়ে যায়, সমান হয়ে যায়, এবং তখন আর বিক্রিয়ার হার চেঞ্জ হয় না, ওইখানেই সারা জীবন চলতে থাকে। বুঝতে পারছো, মনে আছে? এখন বুঝছো কাহিনী কি, কেন হচ্ছে,
কি আসল বিষয়, গ্রাফটা কেন এরকম হচ্ছে, এটা হচ্ছে তোমার আর এফ, মানে সম্মুখ বিক্রিয়ার হার আস্তে আস্তে কমতে থাকে, কারণ বিক্রিয়া কমতে থাকে আর উৎপাদ আস্তে আস্তে বাড়তে থাকে, তাই উৎপাদের বিক্রিয়ার হার আস্তে আস্তে বাড়তে থাকে এবং একটা পয়েন্ট থেকে দুইটা কী হয়ে যায়, সমান হয়ে যায় এবং তখন আর কেউ চেঞ্জ হয় না। ওই যেই রেটে এই একই মানে যেই পয়েন্টে গিয়ে তোমার আর এফ আর আরবি সমান হয়ে গেছে, ওই আর এফ আর আরবি নিয়েই বিক্রিয়া চলতে থাকে, মানে আর হারের কোনো পরিবর্তন হয় না এবং তোমার কাছে মনে হবে কি বিক্রিয়া থেমে গেছে, বাট আসলে কিন্তু বিক্রিয়া চলতেছে, কিন্তু একই হারে দুদিক দিয়ে চলতেছে। বুঝতে পারছো বিষয়টা, পুরো বিষয়টা বুঝতে পারছো সবাই? একটুক বুঝলে পরেরগুলোও বুঝবা, একটুক না বুঝলে পরের কিছুই বুঝবা না। ক্লিয়ার? সবাই ক্লিয়ার?